ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে যে সংঘাতটা চলছে, আজকের এই আলোচনায় আমরা সেটারই গভীরে যাব। চেষ্টা করব এর জটিল দিকগুলো সহজভাবে তুলে ধরতে। তো আজকের আলোচনাটা মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খানের করা একটা বিশ্লেষণের উপর ভিত্তি করে। আমরা মূলত বোঝার চেষ্টা করব হঠাৎ করে আমেরিকা আর ইসরায়েল কেন ইরানে হামলা করল, এর পেছনের আসল কারণটাই বাকি। এই বিশ্লেষকের পুরো দৃষ্টিভঙ্গিটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। আমরা শুরু করব একেবারে হালের ওই আকস্মিক হামলা আর তার প্রেক্ষাপট দিয়ে। এরপর দেখব রেজিম চেঞ্জের ফর্মুলাটা কেন এখানে কাজ করল না, পেট্রোডলারের হিসাবটা কি, আর যুদ্ধের ভবিষ্যৎই বা কী হতে পারে। সব শেষে এর আজ বাংলাদেশে কতটা লাগতে পারে সেটাও আমরা খতিয়ে দেখব। তো শুরু করা যাক একেবারে মূল ঘটনাটা দিয়ে। ফেব্রুয়ারির শেষের দিকে হঠাৎ করে একটা খবর আসে, অপারেশন এপিক ফিউরি। এই অপারেশনে মার্কিন ইসরায়েলি জোট একযোগে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। বলা বাহুল্য, এই ঘটনায় পুরো বিশ্বই কিন্তু চমকে গিয়েছিল। বিশ্লেষক এখানে একটা অদ্ভুত প্যাটার্নের দিকে ইঙ্গিত করছেন। তার মতে এই হামলাটা ঠিক এমন একটা সময় হল যখন কিনা কূটনীতিক পর্যায়ে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছিল। এটাকেই তিনি আমেরিকার একটা পুরনো কৌশল বলছেন, মানে আলোচনার টেবিলে এক কথা আর বাস্তবে আর এক কাজ। তার মতে অতীতেও বিভিন্ন সংঘাতে আমেরিকা ঠিক একই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। আচ্ছা, তাহলে এখন আমেরিকার একটা বহু পুরনো আর পরীক্ষিত কৌশলের দিকে নজর দেয়া যাক। কৌশলটা হলো রেজিম চেঞ্জ, বা কোনো দেশের সরকার ফেলে দেওয়া। এখানে বিশ্লেষক খুব ইন্টারেস্টিং একটা তুলনা টেনেছেন। দেখুন, ইরাকে সাদ্দাম হুসেইন কিংবা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি দুজনেই কিন্তু মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করেছিলেন, আর ফলাফল দুজনেরই সরকারের পতন ঘটানো হয় এবং দেশ দুটো পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়ে। কিন্তু ইরানের ক্ষেত্রে ঠিক একই চেষ্টা করেও আমেরিকা এখনও পর্যন্ত সফল হতে পারেনি। প্রশ্ন হল, কেন? এই কেনর উত্তরটা বিশ্লেষক কয়েকটা পয়েন্টে দিয়েছেন। প্রথমত, ইরানের হাজার হাজার বছরের পারস্য ঐতিহ্য। তারিখ জুড়েই তারা বাইরের আক্রমণকারীদের প্রতিহত করে এসছে, যা তাদের অনেক বেশি সহনশীল করে তুলেছে। দ্বিতীয়ত, তাদের আয়াতুল্লাহ সিস্টেম। এটা এমন একটা ব্যবস্থা যেখানে নেতৃত্বের একটা পাইপলাইন তৈরিই থাকে, মানে একজন নেতাকে সরিয়ে দিলেই পুরো সিস্টেমটা ভেঙে পড়ে না। আর সবশেষে ইরান কিন্তু কয়েক দশক ধরে এমন একটা হামলার আশঙ্কা করে আসছিল এবং সে অনুযায়ী সামরিক ও কৌশলগতভাবে নিজেদের প্রস্তুতও করেছে। তাহলে প্রশ্ন আসে, এই সংঘাতের পেছনের আসল চালিকা শক্তিটা কি? বিশ্লেষকের মতে এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতি আর ইতিহাসের মধ্যে। আর এই অর্থনীতির কথা বললেই একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট সামনে আসে, সেটা হলো পেট্রোডলার ডিপ্লোম্যাসি। ব্যাপারটা কি? সহজ কথায় এটা আমেরিকার তৈরি করা একটা নিয়ম, যেখানে সারা বিশ্বে তেল কেনাবেচা করতে হবে শুধু মার্কিন ডলারে। এর ফলে আমেরিকার হাতে চলে আসে অর্থনীতির ওপর একছত্র নিয়ন্ত্রণ আর অসম্ভব ক্ষমতা। এবার ইতিহাসের দিকে তাকানো যাক। ২০ শতকের শুরুর দিকে বেলফোর ডিক্লারেশনে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্রের কথা বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত হয় তেলের বিশাল ভাণ্ডার। বিশ্লেষকের যুক্তিটা হলো, ঠিক তখনই ব্রিটিশরা ফিলিস্তিনকে বেছে নেয়। কেন? কারণ সেখানে পশ্চিমা ঘেঁষা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে এই অঞ্চলের তেলের বিশাল ভাণ্ডার নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে। এই প্রেক্ষাপটেই মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খানের একটা মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ইসরায়েল রাষ্ট্রটা এক অর্থে আমেরিকার ৫১তম প্রদেশ। তার এই কথাটা থেকেই আসলে পরিষ্কার হয়ে যায় তিনি ইসরায়েলকে এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষার একটা কৌশলগত খুঁটি হিসেবেই দেখছেন। তো এই পুরো অ্যারেঞ্জমেন্টের জন্য সবচেয়ে বড় হুমকিকে বিশ্লেষকের মতে সেটা হলো ইরান। কারণ এই মুহূর্তে ইরানই মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা সরাসরি ইসরায়েল বিরোধী শক্তিগুলোকে অর্থ ও সমর্থন দিয়ে যাচ্ছে। তাই আমেরিকা আর ইসরায়েলের জন্য নিজেদের প্রভাব ধরে রাখতে ইরানকে থামানোটা অপরিহার্য হয়ে পড়েছে। এবার একটা খুবই ইন্টারেস্টিং দিকে আসা যাক। বিশ্লেষক এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন, সেটা কোনো রণকৌশলের ওপর ভিত্তি করে নয়, বরং পুরোটাই দাঁড়িয়ে আছে লজিস্টিক্স বা রসদের হিসাব নিকাশের ওপর। এখানে আরেকজন বিশ্লেষক প্রফেসর শিয়ানের কথা বলা হয়েছে।
দেখুন, তিনি এই বছরের জন্য ৩টা প্রেডিকশন করেছিলেন। ১. ট্রাম্প আবার নির্বাচিত হবেন, সেটা হয়েছে। ২. ট্রাম্প ইরানকে আক্রমণ করবেন, সেটাও হয়েছে। তার তৃতীয় প্রেডিকশনটা হল এই যুদ্ধে আমেরিকা ইরানের কাছে হেরে যাবে। যেহেতু প্রথম দুটো মিলে গেছে, তাই তৃতীয়টার গুরুত্বও কিন্তু অনেক বেড়ে যায়। আর এই ভবিষ্যৎবাণীর মূল ভিত্তিটা কি? সেটা হলো যুদ্ধের অসম খরচ। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ইরানের একটা মিসাইলের দাম যেখানে মাত্র $500, সেখানে মার্কিন বা ইসরায়েলি জোটের 11টা মিসাইল আটকাতেই খরচ হয়ে যাচ্ছে $11 মিলিয়ন। এই যে খরচের আকাশপাতাল তফাত, এটাই যুদ্ধটাকে আমেরিকার জন্য অর্থনৈতিকভাবে টেকসই হতে দিচ্ছে না। তো বিশ্লেষকের মূল যুক্তিটা হলো আধুনিক যুদ্ধ জেতা হয় অস্ত্রের জোরে নয়, বরং অস্ত্রের মজুদের জোরে। যুদ্ধ তখনই শেষ হয় যখন অস্ত্র ফুরিয়ে যায়। আর আমেরিকার সমস্যাটা হলো তাদের অস্ত্রগুলো যেমন দামি, তেমনি ব্যবহারের হারও অনেক বেশি। ফলে তাদের অস্ত্রের ভাণ্ডার খুব দ্রুত খালি হয়ে আসছে। এই অবস্থায় তাদের পক্ষে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। এতক্ষণ তো আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম, কিন্তু বহু দূরের এই যুদ্ধের আজ আমাদের বাংলাদেশে এসে কতটা লাগতে পারে, চলুন এবার সেই প্রভাবগুলো একটু খতিয়ে দেখা যাক। বিশ্লেষণ অনুযায়ী দুটো বড় সংকট আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রথমটা হলো জ্বালানির সংকট। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেল আর এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে যে রিজার্ভ আছে তা দিয়ে বড়জোর 15 থেকে 28 দিন চলবে। এরপরে জ্বালানির দাম বাড়বে, শুরু হবে রেশনিং। আর দ্বিতীয় সংকটটা হল রেমিট্যান্সের ধস। মধ্যপ্রাচ্যে থাকা আমাদের প্রবাসী কর্মীরা যদি গণহারে চাকরি হারান, তাহলে দেশের আয়ের একটা প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। তাদের ফিরিয়ে আনারও কিন্তু কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। আর এই সংকটের মানবিক দিকটা একবার ভাবুন। সংখ্যাটা কিন্তু বিশাল, প্রায় ৮০ লক্ষ। মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় ৮০ লক্ষ প্রবাসী ভাই বোনের জীবন জীবিকা এই একটা সংঘাতের কারণে সরাসরি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। সুতরাং এই পুরো বিশ্লেষণ থেকে মূল যে বার্তাটা পাওয়া যায় তা হলো এই যুগে কোনো দেশই যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয়। বিশ্লেষক জোর দিয়ে বলছেন প্রত্যেকটা দেশেরই সম্পদের স্বল্পতা আর যে কোনো অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য আগে থেকেই প্রস্তুত থাকা। এই আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই বিশ্ব, যেখানে সবকিছুই একটার সাথে আরেকটা জড়িত, সেখানে পরবর্তী কোনো বৈশ্বিক সংকট মোকাবেলার জন্য আমরা আসলে কতটা তৈরি?